আজকে আমরা পড়ব যে তরলের তাপীয় প্রসারণ সংক্রান্ত পরবর্তী বিভিন্ন রকমের থিওরি। যে আজ আমাদের মেন বিষয় হচ্ছে তরলের ঘনত্বের সঙ্গে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এবং তোমরা আগের দুটি ক্লাসের মাধ্যমে মানে তরলের তাপীয় প্রসারণ সংক্রান্ত যে দুটি ক্লাস দেওয়া হয়েছে এবং দুটি ক্লাসের মাধ্যমে তোমরা জেনেছো যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হলো তরলের তার একান্ত নিজস্ব ধর্ম। সেই জন্য আমরা আমাদের নেক্সট থিওরি হচ্ছে তরলের ঘনত্বের সঙ্গে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। ঘনত্ব, তাই তো? ঘনত্ব। তাহলে ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ঘনত্ব বলতে বোঝায় যে ভর বাই আয়তন, মানে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। এবং এক্ষেত্রে আমরা জানি যে কোনো তরলকে যদি উত্তপ্ত করি তবে সেই তরলের ভরের কোনো পরিবর্তন না হয়ে শুধু কি তার আয়তনের পরিবর্তন ঘটে। তাহলে কোনো তরলকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? তার মানে ভর যা আছে তাই থাকলো, শুধুমাত্র ওর আয়তনটা বৃদ্ধি পাবে, মানে আয়তনের পরিবর্তন হবে। তাহলে আয়তনের যদি পরিবর্তন হয় তাহলে ঘনত্বেরও পরিবর্তন হবে। কেন? ভর একই আছে কিন্তু আয়তন যদি চেঞ্জ করে তাহলে এই m বাই v এর যে রেশিও সেটা চেঞ্জ করবে। এবং এই m বাই v এর যে রেশিও সেটাই ডেনসিটি মানে ঘনত্বকে ইন্ডিকেট করে। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন করি তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ ভর যা আছে তাই থাকবে, শুধুমাত্র আয়তনে বাড়বে, ভর একই আছে। তাহলে যে কোনো তরলকে যদি আমি টেম্পারেচারে যদি উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে ভরের পরিবর্তন না হয়ে তার আয়তন প্রসারণ করে, তার মানে তার ঘনত্ব কমবে, তাই তো? তাহলে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাহলে কোনো তরলকে যদি উত্তপ্ত করা হয় তবে ভরের কোনো পরিবর্তন না হয়ে তার আয়তনের পরিবর্তন করে, সেহেতু তাহলে ঘনত্বের পরিবর্তন অবশ্যই ঘটে। তাহলে ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে আমরা লিখব যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তরলের ভর ইকুয়ালস টু m, কমা আয়তন ইকুয়ালস টু v1, কমা ঘনত্ব ইকুয়ালস টু ρ1। ρ1। এবার আমি টেম্পারেচার বৃদ্ধি করলাম, কত বললাম? T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তরলের ভর, তাহলে ভর কত হবে? T2 ডিগ্রিতেও সেম হবে, তাহলে ভর ইকুয়ালস টু হবে m, কিন্তু আয়তন চেঞ্জ করবে। তাহলে কমা দিয়ে তাহলে কি লিখবো? যে আয়তন ইকুয়ালস টু v2 আর ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে আমাদের হচ্ছে ρ2, তাই তো? তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তরলের ভর m1, আয়তন v1 আর ঘনত্ব ρ1। এবার টেম্পারেচার ইনক্রিজ করলাম, বৃদ্ধি করার পর তাহলে তরলের ভর কি সেম থাকবে, মানে m1, আয়তন কত v2 আর ঘনত্ব ρ2। এবং যে ক্ষেত্রে T2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দ্যান হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি T1 এর সাপেক্ষে T2 টা হচ্ছে বেশি। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে এই যে ফার্স্ট যে শর্ত, এই ফার্স্ট শর্ত থেকে আমরা লিখতে পারবো যে ρ1 ইকুয়ালস টু m বাই v1, তাই তো? m বাই v1, এটা কি? এটা পাবো কোথা থেকে? ফার্স্ট যে শর্ত থেকে পাবো। এবার যে সেকেন্ড যে শর্তগুলি আছে এই সেকেন্ড শর্ত থেকে আমরা কি পাবো? যে ρ2 ইকুয়ালস টু m বাই v2। ক্লিয়ার? তাহলে এবার এই ρ1 বাই ρ2 মানে কি v2 বাই v1, তাই তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ρ1 বাই ρ2 কত হবে? ইকুয়ালস টু v2 বাই v1। যদি না বুঝো তাহলে ρ1
ভাই রো টু করে দিবে, তাহলে এটা তাহলে m1 বাই v1 বাই কত হবে m বাই v2, তাহলে v2 লাভ দিয়ে যাবে উপরে আর v1 নিচে, তাহলে রো 1 বাই রো 2 ইকুয়ালস টু v2 বাই v1। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম এই দুটি রাশি থেকে। এবার যদি বলি আমি যে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা হলে, কি বললাম যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা যদি হয় তাহলে আমরা জানি যে v2 equals to v1 into 1 plus gamma into t2 minus t1, তাই তো? এটা আমরা জানি। তাহলে এবার কত হবে v2 by v1 কত হবে, তাহলে v2 by v1 হবে 1 plus gamma t2 minus t1, এটা হবে। এবারে v2 by v1 মানে কি, v2 by v1 মানে rho 1 by rho 2, তাহলে v1 by v2 মানে হচ্ছে rho 1 by rho 2 equals to 1 plus gamma t2 minus t1। তাহলে এবার তাহলে rho 2 মানে কত হবে, তাহলে rho 2 equals to হবে rho 2 উপরে উঠবে আর এই টোটাল রাশিটা নিচে নামবে, তাহলে rho 2 equals to হবে rho 1 by 1 plus gamma into t2 minus t1, এটা হবে, তাই তো? তাহলে এবার এই টোটালটার পাওয়ার মানে অ্যাকচুয়ালি কি যেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই টোটালটা কি যদি বলি একটাই রাশি, তাহলে 1 plus gamma into t2 minus t1 এটা কি আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটা একটা বললাম যে এটা একটা সমস্ত একটা রাশি, তাহলে এই টোটালটার পাওয়ার কত আছে মানে +1, তাহলে এ কি হবে এ জাম্প করে উপরে যাবে, তাহলে যদি জাম্প করে যদি উপরে যায় তাহলে সূচকের নিয়ম কি যে অ্যাকচুয়ালি 1 বাই x কে আমরা কি লিখতে পারি x ইনভার্স, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি এই এখানে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে x মানে কি এই সম্পূর্ণ রাশিটা হচ্ছে x এবং এই টোটালটার পাওয়ার কত আছে +1, তাহলে এও যদি উপরে যায় তাহলে কি হবে x ইনভার্স হবে, তাহলে আমরা লিখতে পারবো যে rho 2 equals to rho 1 into 1 plus gamma into t2 minus t1 তার কত হোল পাওয়ারে -1, মানে কি টোটালটা কিন্তু এই ক্ষেত্রে x হিসাবে কাজ করছে। এবার তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে বাইনোমিয়াল থিওরাম মানে দ্বিপদ উপপাদ্য। তোমরা এই থিওরি সেম প্রসেসে তোমরা করেছো কঠিনের তাপীয় প্রসারণ সংক্রান্ত আলোচনায়। তাহলে দ্বিপদ উপপাদ্যের নিয়ম অনুযায়ী এই যে পাওয়ারটা এই যে পাওয়ার কি এই যে এই প্লাসের এখানে গুণ হয়ে যাবে, তাহলে দ্বিপদ উপপাদ্য অনুযায়ী আমরা লিখব যে rho 2 equals to rho 1, এই পাওয়ার কত আছে -1, তাহলে -1 এখানে গুণ হবে, তাহলে কত হবে 1 minus gamma into t2 minus t1, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এবার আমাকে বলো তাহলে কি থাকবে, তাহলে rho 2 equals to rho 1 মানে কি এই rho 1 কে তুমি এবার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যারা আছে ওকে গুণ করে দাও, পাতি বাংলা গুণ, তাহলে কত হবে rho 1 minus rho 1 into gamma t2 minus t1, ক্লিয়ার হবে? তাহলে এবার তোমরা করতে পারবে যে এই টোটাল কি রাশিকে এদিকে নিয়ে আসো আর rho 2 কে ওদিকে নিয়ে যাও, তাহলে কত হবে rho 1 into gamma into t2 minus t1 equals to হবে rho 1 minus rho 2, তাই না? এই মাইনাস রাশিটা এদিকে আসলে প্লাস হয়ে গেল আর এই প্লাস গেল ওদিকে মাইনাস হয়ে গেল, তাহলে গামা কত হবে, তাহলে গামা ইকুয়ালস টু হবে rho 1 minus rho 2, তাই তো? তাহলে গামা ইকুয়ালস টু হবে rho 1 minus rho 2 by rho 1 into t2 minus t1, তার মানে এই টোটাল যে রাশিটা পেলাম তাহলে এই রাশিতে আমরা ঘনত্বের সঙ্গে তার আয়তন মানে প্রকৃত
প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক পেলাম। তার মানে আমরা বিভিন্ন টেম্পারেচার মানে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি ρ1 জানি এবং T2 ডিগ্রিতে যদি ρ2 জানি, তাহলে কি আমি T1 জানি এবং T1 এর ρ1 জানি, T2 জানি এবং T2 টেম্পারেচারে আমি ρ2 জানি। তার মানে ρ1 জানি, ρ2 জানি, টেম্পারেচার যদি পার্থক্য করি তাহলে কি আমি এই টোটাল মানটা পাবো। তাহলে এই টোটাল মান কাকে ইন্ডিকেট করছে? এই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে। তার মানে তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে দুটি ভিন্ন টেম্পারেচারের মান এবং দুটি ডিফারেন্ট টেম্পারেচারে তার ঘনত্বের যদি সম্পর্ক মান জানি, তবে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা বার করতে অবশ্যই পারবো। তাহলে আশা করি তোমরা অবশ্যই এটাকে বুঝেছো এবং এটাকে তোমরা অবশ্যই নোট করে নাও। এবং তোমরা এখান থেকে যে যদি গামা দেওয়া থাকে, যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে, তবুও কি তুমি এখান থেকে তুমি ঘনত্ব বার করতে পারবে বা টেম্পারেচার তুমি ডিফারেন্সও বার করতে পারবে। তাহলে এই থিওরি কি আমাদের কাজে লাগবে তোমাদের যদি থিওরি লিখতে আসে, এবং এই থিওরি যেটা কনক্লুশন, যে সিদ্ধান্ত, এখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম অবশ্যই করতে হবে। তাহলে এটা তোমরা অবশ্যই নোট করে নাও। এবার নেক্সট থিওরি আমরা করব। যে বিভিন্ন উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর তার আপাত ওজনের হ্রাস বা আপাত ওজনটা কত হবে। যে এবং তার আগে তোমাদের বলে দিই যে এক্ষেত্রে যে ρ2 বা যে ρ1 যে ঘনত্ব বলে দিয়েছে, সেই ঘনত্ব কার? তরল পদার্থের ঘনত্ব। এবং নেক্সট থিওরির ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা লাগবে, আমাদের লাগবে। তাহলে এখান থেকে এটাকে আমি একটু সাজিয়ে নিই। তাহলে কি আছে? ρ1 বাই ρ2 ইকুয়ালস টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে এবার বলো, তাহলে এখানে তাহলে ρ2 ইকুয়ালস টু কত হবে? ρ1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1, তাই তো? পাওয়ারে কি আছে? হোল পাওয়ারে কত আছে? সরি, প্লাস 1 আছে, তাই তো? এটা উঠলো, এটা নামলো, এই যেটা আমি এখানে করেছি। তার মানে ও কি ওর দিকবাজি খেয়ে উপরে যাবে। তাহলে যদি উপরে যায় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমি এখানেই দেখিয়েছি। তাহলে 1 প্লাস গামা ইনটু T2 মাইনাস T1, উপরে কি হবে? -1। এখানে কি গুণ হয়ে যাবে, বাইনোমিয়াল থিওরেম। তাহলে ρ2 ইকুয়ালস টু হবে ρ1 1 মাইনাস গামা ইনটু T2 মাইনাস T1, তাই তো? এটা থাকবে, এটা থাকলো। তাহলে এবার এই T2 মাইনাস T1, এই T2 মাইনাস T1, এটা মানে কি বোঝায়? টেম্পারেচারের ডিফারেন্স। তাহলে এই T2 মাইনাস T1 এই মানটা যদি T হয়, তাই তো? ডিফারেন্স মানে কি একটা সামথিং কিছু মান পাবো, যদি T হয় তাহলে কি লিখবো? যে ρ2 ইকুয়ালস টু ρ1 ইনটু 1 মাইনাস গামা T, তাই তো? আমরা এটা লিখতে অবশ্যই পারবো। তার মানে এটা আমাদের পরবর্তী থিওরিতে কাজে লাগবে, সেজন্য আমি এটা এখানে রেখে দিলাম। যে ρ2 ইকুয়ালস টু কত? যে ρ1 ইকুয়ালস টু, এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাজে লাগবে নেক্সট থিওরিতে। যে ρ2 কি? ρ2 কিন্তু অবশ্যই তরলের ঘনত্ব, কিসে? T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে আমাদের কাজে লাগবে এটা, যে ρ2 ইকুয়ালস টু ρ1 ইনটু 1 মাইনাস গামা T, এটা আমি লিখে রাখলাম। এটা আমাদের তরলের ঘনত্বের পরিবর্তন, মানে ঘনত্ব। এটা
তরলের ঘনত্ব T2 ডিগ্রিতে, মানে অন্তিম ঘনত্ব। তাহলে নেক্সট আমাদের থিওরি হচ্ছে বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত যে বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন হ্রাস। বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন হ্রাস। তাহলে আগে ধরি যে কোন বস্তুর বায়ুতে ওজন, হ্যাঁ, কোন বস্তুর বায়ুতে ওজন, যে ধরি কোন বস্তুর বায়ুতে ওজন ধরলাম যে ডাব্লু। যে বায়ু মানে কি, আমি ওকে নিমজ্জিত করিনি, তাহলে বায়ুতে ওজন ডাব্লু। তাহলে এবার T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুর তরলে নিমজ্জিত অবস্থায় ওজন W1। যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তু, মানে ওই একই বস্তু, এবার কি আমি T1 ডিগ্রি টেম্পারেচারের যে তরল আছে ওর মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে ওজন কত হলো W1। এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুরই, মানে এবার সেম বস্তুকে এবার আমি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তরলে নিমজ্জিত করেছি, তাহলে তরলের নিমজ্জিত অবস্থায় ওজন কত হবে W2। এবার তোমাদের এট ফার্স্ট তোমাদের মাথার মধ্যে একটা কোশ্চেন আসবে যে বস্তু তো একটাই, যে সাপোজ এই যে বস্তু একটাই, তাহলে এই বস্তুর বায়ুতে ওজন W, তরলে মানে T1 মানে বস্তু একটাই, এবার কি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তরলে নিমজ্জিত করলে এই বস্তুর আয়তন কত হচ্ছে W1, এবং এই সেম বস্তুকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি তরলে নিমজ্জিত করি তবে ওর ওজন কত হচ্ছে W2। এবার তোমাদের এট ফার্স্ট মনে হতে পারে যে টেম্পারেচার পরিবর্তন করলে ওই সেম বস্তুর ওজন কি করে পরিবর্তন হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমাকে আগে বলো যে W1 এবং W2 কোথায় ওজন? তরলে নিমজ্জিত অবস্থায় ওজন, তুমি ধরো যে এখানে তরল আছে, তাই তো, এখানে তরল আছে, তাহলে এই জিনিসটা মন দিয়ে বুঝলে তুমি বুঝতে পারবে যে ওদের এই মানে বস্তু তো একই, বাট বিভিন্ন উষ্ণতা তরলে নিমজ্জিত করলে ওদের ওজনের মধ্যে এরকম মানে ভিন্ন ভিন্ন ওজন আসছে কেন। দেখো, তাহলে এটা তুমি বুঝতে পারবে যে এটা কি বস্তুর কত বায়ুর ওজন W1। এবার T1 ডিগ্রি সেন্টিগ্রেডের যে তরল আছে এবার ওর মধ্যে আমি প্রবেশ করলাম, তাহলে এর যে প্রকৃত যে ওজন সেটা তো নিচের দিকে কাজ করছে, কিন্তু এই T1 এর উষ্ণতায় এই তরলের যা ঘনত্ব হবে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ঘনত্ব কি হবে? অবশ্যই আলাদা হবে। এবং তার আগে বলো যে প্লবক বল, কি হয়? ভি রো জি, তাই তো, ভি রো জি। তাহলে কি আছে
যে যদি বলা হয় যে এটা এটা আছে T1 ডিগ্রিতে, এটা আছে T2 ডিগ্রি তরল, মানে এই তরল আছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আছে T2 ডিগ্রিতে। এবার সেম ওয়েটকে এবার আমি সেকেন্ড কেসে আমি ডুবালাম এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে নিমেজ করলাম, তাহলে এই ক্ষেত্রে যা ওয়েট, এই ক্ষেত্রে কি তার প্রকৃত ওজন সেম কাজ করছে, কিন্তু এই তরলের টেম্পারেচার কত T1 আর এর কত টেম্পারেচার T2, এবং এই তরল কি করবে, এই বস্তুর ঊর্ধ্বমুখে প্লাবক বল কাজ করবে অবশ্যই। এবং প্লাবক বল কি বোঝায়, প্লাবক বল বলতে বোঝায় যে ভি রো জি, ভি মানে কি নিমজ্জিত পদার্থের আয়তন, তাহলে বস্তু তো সেম, তাহলে এখানেও যে আয়তনের তরল অপসারিত হবে এক্ষেত্রে কি বস্তু সমান, তাহলে এক্ষেত্রে কি সেম আয়তনের তরল অপসারিত হবে, তাহলে এক্ষেত্রেও এই প্লাবক বলের যে ভি, তাহলে এক্ষেত্রে কি প্লাবক বলের ভি একই, মানে সেম বস্তু সমান আয়তনের তরলকে ও অপসারিত করেছে, এবং এক্ষেত্রে এই জি এর মান যা, এক্ষেত্রে কি জি এর মানটা একই, বাট ডিফারেন্স কোথায়, যে এক্ষেত্রে কি তরলের টেম্পারেচার T1 আর এক্ষেত্রে কি তরলের টেম্পারেচার T2, তার মানে আমরা ঠিক আগের থিওরির মাধ্যমেই পড়েছি, যে টেম্পারেচার পরিবর্তন করলে তরলের ঘনত্ব পরিবর্তন হয়, তাহলে এক্ষেত্রে তরলের টেম্পারেচার যা, এক্ষেত্রে কি আলাদা, তাহলে এক্ষেত্রে এই T1 ডিগ্রিতে তরলের ঘনত্ব যদি ρ1 হয়, তাহলে এক্ষেত্রে কি নিশ্চয় সমান হবে না, কেন টেম্পারেচার পরিবর্তন করেছে, তাহলে এক্ষেত্রে কি হবে তরলের ঘনত্ব হবে ρ2, তাহলে এক্ষেত্রে বস্তুর ওজন এবং এক্ষেত্রে কি বস্তুর ওজনটা একই, বাট দুটি বস্তু একই আছে, বাট টেম্পারেচার পরিবর্তন করার জন্য ঘনত্ব আলাদা, সেহেতু এক্ষেত্রে প্লাবক বল যা হবে এক্ষেত্রে কি প্লাবক বল আলাদা হবে, তাহলে এক্ষেত্রে এই বস্তু তরলের নিমজ্জিত অবস্থায় ওজন যা হবে এক্ষেত্রে ওজন অবশ্যই আলাদা হবে, কেন, কারণ অ্যাকচুয়ালি তরলের নিমজ্জিত অবস্থায় ওর যে ওজন সেটা আমরা কি পাই, যে অ্যাকচুয়ালি তরলের নিমজ্জিত অবস্থায় ওজন মানে কি, তরলের নিমজ্জিত অবস্থায় ওজন বলতে বোঝায় যে প্রকৃত ওজন মাইনাস প্লাবক বল, তাই তো, যে প্রকৃত ওজন মাইনাস প্লাবক বল, তাহলে প্রকৃত ওজন মাইনাস প্লাবক বল যদি করি তাহলে যেটা পাবো সেটা কি তরলের নিমজ্জিত অবস্থায় ওজন, তাহলে যেহেতু পদার্থ একই আছে মানে গোলক সেম, বাট দুটি কি ভিন্ন তাপমাত্রার লিকুইডে প্রবেশ করানোর জন্য দুটি কি তরলের ঘনত্ব আলাদা, সেহেতু কি তাহলে সেম পদার্থের উপরই দুটি ভিন্ন প্লাবক বল কাজ করবে, তাহলে এর উপর লব্ধি ওয়েট যা আর এই বস্তুর কি লব্ধি ওয়েট হবে আলাদা, তাহলে অ্যাকচুয়ালি এই T1 এ সেম বস্তুর ওজন W1 এবং সেম বস্তুর T2 ডিগ্রি সেন্টিগ্রেডের তরলে প্রবেশ করালে কত ওজন W2, তাহলে এরকম ডিফারেন্স বা এরকম যে পার্থক্য কেন আসছে, কারণ টেম্পারেচার পরিবর্তন করার জন্য দুটি কি তরলের ঘনত্ব আলাদা, মানে দুটি তরলের ক্ষেত্রে প্লাবক বল আলাদা, তাহলে সেক্ষেত্রে কি দুটি তরলের নিমজ্জিত অবস্থায় লব্ধি ওজন আলাদা, সেহেতু আমি দেখেছি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুর তরলের নিমজ্জিত অবস্থায় ওজন W1 এবং T2 তে বলে কথা হবে W2, তাহলে এরকম ডিফারেন্স কেন হচ্ছে, টেম্পারেচার পরিবর্তনের জন্য তরলের যেহেতু ঘনত্ব পরিবর্তন হয়েছে সেহেতু প্লাবক বল পরিবর্তন হওয়ার জন্যই এরকম দুটি আমরা ডিফারেন্ট কেস দেখছি, দুটি ভিন্ন ওজন। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরকম ডিফারেন্স কেন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেন বিষয় না, মেন বিষয় আরো আছে, সেই এরকম মন দিয়ে তোমাকে প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে বুঝতে হবে, তাই তুমি থিওরি বুঝতে পারবে। ক্লিয়ার? তাহলে T1 উষ্ণতায় এত, হ্যাঁ, তার মানে ওর প্রকৃত ওজন ছিল কত W, T1 উষ্ণতায় ওজন কত হয়েছে W1, তার মানে অবশ্যই তরলে নিমজ্জিত করলে কোন বস্তুর কি তার আপাত ওজন হ্রাস পায়,
তাহলে আমরা লিখতে পারবো যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর ওজনের হ্রাস, তাই তো, যে ওজনের হ্রাস কত হবে? W ওয়েট ছিল কোথায়? বায়ুতে, এটা প্রকৃত ধরলাম, এবং তরলে কত হয়েছে? W1, এবং W1 অবশ্যই কম হয়েছে। কেন? কারণ ওয়েটের কি এগেইনস্টে প্লাবক বল কাজ করেছে, ফলে কি W অপেক্ষা W1টা কি কম। তাহলে অ্যাকচুয়ালি তাহলে হ্রাস হলো কতটা? যে সাপোজ যে তোমার এটা বায়ুতে কত আছে? 10 গ্রাম। এবার তরলে যখন নিমজ্জিত করলাম দেখলাম যে এর কত হয়ে গেছে? 8 গ্রাম। তাহলে আপাত হ্রাস কত হয়েছে? 10 ছিল 8 হয়ে গেছে। আপাত অ্যাপারেন্ট ওর ওয়েট লস হয়েছে। তাহলে এই অ্যাপারেন্ট যে ওর যে ওজন যে লস হয়েছে সেটা কত? 2 গ্রাম, তাই তো। 10 ছিল 8 হয়ে গেছে। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর ওজনের হ্রাস কত হয়েছে? তাহলে হ্রাস হয়েছে W মাইনাস W1, তাই তো। এবং আমরা জানি যে আর্কিমিডিসের সূত্রানুসারে আমরা জানি যে কোন স্থির তরল বা গ্যাসে কোন বস্তুকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, সম্পূর্ণ বা আংশিক ভাবে নিমজ্জিত করলে বস্তুর আপাত ওজনের হ্রাস ঘটে, তাই তো। আর অ্যাকচুয়ালি এটা আমরা পাই কোথা থেকে? আর্কিমিডিস ল, তাই তো। তাহলে আপাত ওজনের হ্রাস ঘটে, এবং বস্তুর এই আপাত ওজনের হ্রাস বস্তু দ্বারা অপসারিত কি তরলের যে ভর তার যে ওজন তার সঙ্গে সমান, তাই তো। যে অ্যাকচুয়ালি যে পরিমাণ কি ওজন হ্রাস হবে, তাহলে সেই আপাত ওজন হ্রাস কি ওই বস্তু দ্বারা কি অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো যে এই নিমজ্জিত করলে ওর ওজনের হ্রাস কত হলো? W মাইনাস W1। তাহলে এই ওজনের যে হ্রাস যতটা হবে, তাহলে এই ওজনের হ্রাসের এই সমান কি হবে? M1G, যেখানে M1 কি ধরলাম যে ক্ষেত্রে M1 হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর। M1 কিন্তু কখনোই বস্তুর ভর না। কেন? কারণ তরলে নিমজ্জিত করলে বস্তুর আপাত ওজনের যে হ্রাস ওটা ইকুয়াল টু কি বোঝায়? অপসারিত তরলের ওজন। তাহলে এই যে পরিমাণ হ্রাস ঘটলো, তাহলে এর সমান সমান কি হবে? অপসারিত তরলের ওজন। তাহলে M1 বলতে কি বোঝায়? অপসারিত তরলের ভর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে আমরা এখানে লিখব যে M1 ইকুয়ালস টু T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর, তাই তো। হলো। এবার সেভাবে আমরা লিখব যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, এই তার মানে কি? তাহলে এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে তরল, ওখানেও কি প্রবেশ করানোর জন্য ওর ওয়েট কত হয়েছে? W2। তাহলে এই ক্ষেত্রে কি ওই বস্তুর তরলের নিমজ্জিত অবস্থায় তার ওজন হ্রাস হয়েছে। তাই আমরা লিখব যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা হ্যাঁ মানে এই লাইনটাই এখানে হবে। তাহলে T2 মানে এই লাইনটা কি হবে? এখানে লিখব এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর ওজনের হ্রাস লিখে দিই। তাহলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলে নিমজ্জিত বস্তুর ওজনের হ্রাস কত হবে? ছিল W1, T2 তে কত হয়েছে? W2। তাহলে হ্রাস কত হলো? তাহলে হ্রাস হয়েছে W মাইনাস W2, তাই তো। তাহলে এক্ষেত্রে সেম,
তাহলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর যে পরিমাণ ওজন হ্রাস হবে, তাহলে যে পরিমাণ ওজন হ্রাস হবে তাহলে সেম পরিমাণ কি তরল অপসারিত হয়েছে, সেটা কোন ডিগ্রিতে? T2 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এই যে ডিফারেন্স আমরা কি লিখতে পারবো? M2G। তাহলে যে ক্ষেত্রে M2 মানে কি বলো, তাহলে সেক্ষেত্রে M2 মানে কি? তাহলে আমরা লিখতে পারবো যে M2 ইকুয়ালস হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর। M2 মানে কি? M2G মানে অপসারিত তরলের ওজন। তাহলে সেক্ষেত্রে M2 মানে কি? তাহলে অপসারিত তরলের ভর। তাহলে M2 ইকুয়ালস হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর। ক্লিয়ার? এই এবং এটা আমাদের কাজে লাগবে। তাহলে W মাইনাস W1, তাহলে বস্তুর যে আপাত ওজন হ্রাস ওটা কি অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। তাহলে W মাইনাস W1 ইকুয়ালস টু M1G এবং W মাইনাস W2 ইকুয়ালস টু M2G। সেম পাবে এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে। ঠিক আছে, এবং এটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পরে। তাহলে এবার আমরা লিখব যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব ধরলাম যে ρ1। হ্যাঁ, যে তরলের ঘনত্ব আমরা ধরলাম হচ্ছে ρ1, কমা বস্তুর আয়তন ধরলাম কত? V1। হ্যাঁ, এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব ধরলাম যে ρ2 এবং বস্তুর কি আয়তন ধরলাম কত হচ্ছে V2। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের কি ঘনত্ব ρ1 এবং কত হবে, এবং যে আয়তন সেটা লেখা হবে V1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ভর কত হবে? ভর মানে এই যে ভর কত হবে? M1 ইকুয়ালস টু হবে ρ1 V1। এবং সেম T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের কত? ঘনত্ব ρ2 এবং বস্তুর আয়তন V2। তাহলে এখান থেকে আমরা কি লিখব? M2 ইকুয়ালস টু হবে ρ2 ইনটু V2। ক্লিয়ার? এটা লেখা যাবে যাবে না আমাকে বলো? অবশ্যই লেখা যাবে। ক্লিয়ার? এবং এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা লিখব যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যদি বলি গামা। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি ধরলাম? গামা। এবং উপাদানের মানে বস্তু, হ্যাঁ, এবং বস্তুর, এটা আমাদের কাজে লাগবে পরে। হ্যাঁ, এটা কাজে লাগবে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধরলাম যে গামা এবং বস্তুর আয়তন প্রসারণ ধরলাম যে গামা সাফিক্সে জি। তাহলে এই গামা মানে কি? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর এই গামা জি মানে কি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে এবার আমরা লিখতে পারি যে তরলের প্রকৃত প্রসারণ কত? গুণাঙ্ক গামা। তাহলে আমরা কি জানি যে T1 ডিগ্রি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই T1 ডিগ্রিতে তরলের কত ঘনত্ব? ρ1 এবং T2 ডিগ্রিতে কত ঘনত্ব হচ্ছে ρ2। মানে অ্যাকচুয়ালি কি তরল পদার্থ একই আছে, মানে তরল পদার্থ একই, মানে একটাই তরল নিয়ে একবার T1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, একবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। তার মানে এই দুটি
ভিন্ন উষ্ণতায় তাহলে কত ঘনত্ব T1 এ ρ1 T2 তে ρ2 এবং এক্ষেত্রে ধরলাম যে T2 গ্রেটার দেন কত T1 তাহলে T1 এ ρ1 ঘনত্ব T2 তে ρ2 ঘনত্ব তাহলে আমরা এখান থেকে এবং এই তরলের তার প্রকৃত প্রসারণ কত গুণাঙ্ক গামা তরল একটাই আছে হ্যাঁ শুধু দুটি ভিন্ন টেম্পারেচারে আমরা শুধু এই পরীক্ষাটা করেছি তাহলে T1 এর ঘনত্ব ρ1 T2 এর ঘনত্ব ρ2 এবং এই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা যদি হয় তাহলে আমরা লিখতে পারবো যে ρ2 মানে কি ρ1 1 গামা T তাই তো লেখা যাবে না তাহলে যে ক্ষেত্রে T মানে কি T মানে হচ্ছে T2 T1 মানে টেম্পারেচার কতটা বৃদ্ধি হলো তাহলে এর কাজ এবার শেষ এটা পেয়ে গেলাম এবং আমরা আবার কি আবার আমরা এখান থেকে কি লিখতে পারবো যে বস্তু আমরা কি করছি আরে আমাদের মেইন টার্গেট কি বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন মানে কি মানে অ্যাকচুয়ালি আমরা এখানে মানে আমাদের এখানে মূল পাত্রকে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে মূল বিষয় কাকে নিয়ে মূল বিষয় কিন্তু বস্তুকে নিয়ে এটা কিন্তু তোমরা গুলালে হবে না এখানে মেইন বিষয় কি এখানে মেইন বিষয় হচ্ছে দুটি ভিন্ন উষ্ণতার তরলে একই সেম বস্তুকে যদি নিমজ্জিত করি তাহলে বস্তুর তার আপাত ওজনের হ্রাস হয় এবং এই হ্রাস কিভাবে হচ্ছে বা টেম্পারেচার বাড়লে কিভাবে বস্তুর ওজনের হ্রাস কিভাবে বাড়বে বা কমবে সেটাই আমাদের এখানকার মেইন বিষয় তাহলে কঠিন বস্তুর কি মানে বস্তুর আপাত ওজন হ্রাস করছি তাহলে বস্তুকে তো অবশ্যই লাগবে তাই তো তাহলে বস্তুকে তো অবশ্যই আমাদের লাগবে তাহলে বস্তুকে আমাদের অবশ্যই এখানে লাগছে ঠিক আছে তাহলে বস্তুর আয়তন প্রসারণ কত গুণাঙ্ক হয়েছে গামা জি তাহলে এখান থেকে বস্তু থেকে আমরা এখানে লিখতে পারবো তাহলে বস্তু এখান থেকে আমরা লিখতে পারবো যে V2 ইকুয়ালস টু কি লিখবো V1 ইনটু 1 প্লাস গামা টি তাই তো তাহলে এটা আমরা লিখতে পারবো কোথা থেকে বস্তু থেকে তাহলে V2 ইকুয়ালস টু V1 ইনটু 1 প্লাস গামা টি এটা আমরা লিখতে পারবো বস্তু থেকে ঠিক আছে তাহলে এই ρ2 মানে কি ρ2 বলতে বোঝায় তরলের ঘনত্ব T2 তে আর V2 বলতে কি বোঝায় বস্তুর আয়তন T2 ডিগ্রিতে তার মানে তাহলে এই যে এই ρ2 ইনটু V2 তাহলে ρ2 মানে কি তরলের ঘনত্ব V2 মানে T2 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই কঠিন পদার্থের ঘনত্ব তাই তো তাহলে এবার ওই মানে অ্যাকচুয়ালি কি তাহলে এই ρ2 ইনটু V2 গুণ করলে যা পাবো সেটা কি হবে ওই কঠিন বস্তু দ্বারা T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ভর ক্লিয়ার তাহলে ρ2 পেয়ে গেছি ρ1 মানে V2 পেয়ে গেছি এবং এটাকে তোমরা অবশ্যই কিন্তু নোট করে নিও এটা আমাকে এখন বুঝতে হবে অবশ্যই এটাকে নোট করে নিও তাহলে শুধুমাত্র মনে রাখো যে এটা ছিল কিসে T1 এ এটা ছিল কিসে T2 তে ক্লিয়ার তাহলে M2 মানে কি লিখবো M2 মানে কি M2 মানে হচ্ছে ρ2 V2 M2 মানে কি ρ2 ইনটু V2 তাহলে M2 ইকুয়ালস টু ρ2 মানে আমরা কি পেয়েছি ρ2 মানে কি ρ2 মানে হচ্ছে ρ1 ইনটু 1 মাইনাস গামা টি ইনটু V2 মানে কি V2 মানে হচ্ছে V1 ইনটু 1 প্লাস গামা টি অ্যাকচুয়ালি এখানে হবে গামা জি হবে তাহলে গামা জি তাহলে দেখো তাহলে কি লিখবো তাহলে M2 ইকুয়ালস লিখবো হচ্ছে ρ1 V1 ইনটু 1 মাইনাস গামা টি ইনটু 1 প্লাস গামা জি টি ρ1 V1 মানে কি বোঝায়
রো 1 v1 বলতে বোঝা যাচ্ছে m1, তাই তো m1। তাহলে m2 ইকুয়ালস টু হবে m1 ইনটু এটাকে আবার কি করবে, একদম পাতি সিম্পল গুণ করে দাও, পাতি গুণ। তাহলে 1 ইনটু 1 মানে 1 প্লাস কত 1 ইনটু গামা জি ইনটু টি মাইনাস গামা ইনটু টি, আর মাইনাস প্লাস হবে মাইনাস গামা ইনটু গামা জি ইনটু টি স্কয়ার। ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে এই গামা কি, গামা বলতে বোঝায় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এবং গামা জি মানে বস্তুর আয়তন প্রসারণ, মানে গামাও কি স্মল এবং গামা জি এটাও স্মল, কিন্তু মানে গামাও স্মল গামা জিও স্মল, কিন্তু অ্যাকচুয়ালি এই গামা জি সাপেক্ষে গামাটা কিন্তু বেশি, মানে কি বলবো যে কম্পেয়ার করলে গামাটা বেশি হচ্ছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি গামাটাও স্মল, গামার সাপেক্ষে জি ও স্মল, বাট যদি কম্পেয়ার করা যায় তাহলে এর সাপেক্ষে খানিকটা বেশি হয়। কেন? আমরা কি জানি যে তরলের প্রকৃত প্রসারণ, তার কারণ তরলের ক্ষেত্রে তো এক্সপানশন বেশি হয়, তাহলে তরলের ক্ষেত্রে কি আয়তন প্রসারণ বেশি, ফলে তরলের ক্ষেত্রে ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, মানে গামা জির সাপেক্ষে বেশি। বাট যদি আমরা বলি তাহলে কি আমাদের ক্ষেত্রে কি গামাটাও স্মল গামা জিও স্মল, তাহলে এটাও ছোট, তাহলে কি গামাও স্মল গামা জিও স্মল, তাহলে এদের গুণফলটা কি হবে আরো স্মল। তার মানে আমরা এখান থেকে আমরা গামা ইনটু গামা জি টি স্কয়ার এই টার্মটি করব আমরা নেগলেক্ট করব। কেন? এটা স্মল মানে কি, তাহলে এই এর সঙ্গে কি যোগ বিয়োগ করলে এই টোটাল মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করব, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করলাম, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে m2 m1 ইনটু 1 প্লাস গামা জি টি মাইনাস গামা ইনটু টি। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, তাহলে এবার m2 m1 কমন নিয়ে নাও, 1 মাইনাস টি কমন নাও, মাইনাস টি, তাহলে মাইনাস টি যদি কমন নিই তাহলে কি থাকবে গামা মাইনাস গামা জি, তাই তো? তাহলে আমরা লাস্ট পর্যন্ত এটা পেলাম, লাস্ট পর্যন্ত কি পেলাম এটা আমরা পেলাম, তাহলে লাস্ট পর্যন্ত আমরা এটা পেলাম। এবার বলো, তাহলে এবার এক্ষেত্রে এটা তোমরা অবশ্যই নোট করে নিও, হ্যাঁ। এবং এবার বলো, তাহলে এবার এক্ষেত্রে এবার গামা মানে কি, গামা বলতে বোঝায় তরলের, গামা জি মানে কঠিনের, এবং T2 T1 কি বেশি, এবং এই ক্ষেত্রে গামা গ্রেটার দেন গামা জি, তাই তো? তাহলে কি হলো, তাহলে এই ক্ষেত্রে গামা কি গামা জি অপেক্ষা বেশি, তাহলে এই গামা জি অপেক্ষা গামা বেশি হওয়ার জন্য এই রাশিমালাটার মান কি হবে ধনাত্মক পজিটিভ মান। তাহলে 1 মাইনাস 1 থেকে এই পজিটিভ মানকে যদি বাদ দিয়ে দিই তাহলে m2 কি হবে, তাহলে m2 হয়ে যাবে আমাদের ছোট m1 এর থেকে, তাই না? কেন? এটা কি কঠিনের, গামা তরলের, তাহলে তরলের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হয়, তাহলে গামা জি অপেক্ষা গামা কি হবে বেশি, গামাটা বেশি, তাহলে এই যে বিয়োগফলটা কি হবে পজিটিভ, ইনটু যদি টি গুণ করি তাহলে টিও কি T2 T1, তাহলে টি এর মানটা পজিটিভ, গামা মাইনাস গামা জি এটাও পজিটিভ, তাহলে এই টোটাল মানটা কত হবে পজিটিভ। তাহলে এখান থেকে যদি মানে 1 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই টোটাল মানটা কি হবে কমে যাবে, তাই না? কারণ এটা তো পজিটিভ মান, 1 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই টোটাল মানটা 1 থেকে বাদ হলো, তাহলে এটা কমে গেল, তাহলে এটা যদি কমে যায় তাহলে m2 কি হবে m1 থেকে m1 এর থেকে m2 কমে যাবে। তাহলে এবার তুমি m2 এদিকে এই যে এই সমীকরণের উভয় সাইডে তুমি g দিয়ে গুণ করে দাও, তাহলে m2g কত হবে গ্রেটার দেন m2g লেস দেন m1g। ক্লিয়ার? এবার তুমি এখান থেকে আসো, দেখো
এটাকে আমি কিন্তু এখনো মানে রেখে দিয়েছি। কেন? কারণ অ্যাকচুয়ালি M1G, তাহলে M1G, তাহলে এই যে M1G বলতে কি বোঝায়? M1G বলতে কি বোঝায়? W - W1, W - W1। এবার M2G, এই যে এই M2G মানে কি বোঝায়? W - W2, তাহলে W - W2। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে উভয় থেকে হচ্ছে W কাটবে, তাহলে এই মাইনাসটা এদিকে আসবে, ওই মাইনাস ওদিকে যাবে, তাহলে কে থাকবে? তাহলে থাকছে হচ্ছে W1 < W2। তার মানে কি পেলাম? যে T1 এ মানে বস্তুর কি, বস্তুর তো বায়ুতে ওজন ছিল W, T1 ডিগ্রিতে ওজন ছিল কত? W1, মানে তরল নিমজ্জিত অবস্থায়। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়েট ছিল কত? W2। তাহলে এবার আমাকে বলো যে T1 এর ওয়েট ছিল W1 একই বস্তু, এবং T2 তে ওয়েট ছিল কত? W2, তাই তো? তাহলে T2 গ্রেটার দেন T1 হওয়ার জন্য, তাই তো, T1 এ ছিল W1, T2 এ ছিল W2, এবং এক্ষেত্রে আমরা আগে থেকে কি ধরে আসছি? T2 গ্রেটার দেন T1। তাহলে এই T1 থেকে T2 বেশি হওয়ার জন্য W2 কি? W2 গ্রেটার দেন W1। তার মানে তাপমাত্রা যদি কোন তরলের তাপমাত্রা যদি বাড়তে থাকে, কোন তরলের তাপমাত্রা যদি বাড়তে থাকে, তবে ওই তরলে নিমজ্জিত বস্তুর কি হবে? মানে ওজন আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? W মানে কি? নিমজ্জিত অবস্থায় ওজন। কেন? T2 যত বাড়বে, দেখো T1 এর সাপেক্ষে কি T2 বেশি, তার মানে T1 এর সাপেক্ষে T2 যদি বেশি হয়, তাহলে W1 এর সাপেক্ষে W2 কত হচ্ছে? বেশি। তাহলে তাপমাত্রা বাড়লে, কোন তরলের তাপমাত্রা বাড়লে ওই তরলের নিমজ্জিত বস্তুর ওজন হচ্ছে বাড়ছে। কেন বাড়ছে? যত বেশি তাপমাত্রা বাড়ছে তত ওই তরলের ঘনত্ব কমছে। তাহলে ঘনত্ব যত কমছে তত প্লাবক বল কি কমছে। তাহলে প্লাবক বল যদি কমে যায়, তাহলে ওকে বাধা কি করবে? তাহলে বিয়োগ, তাহলে ওর প্রকৃত ওজন থেকে বিয়োগফলটা কি হবে? কম হবে। তাহলে কি বললাম? যে অ্যাকচুয়ালি তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন বলতে কি বুঝি? প্রকৃত ওজন মাইনাস প্লাবক বল, তাই তো? তাহলে তরলের তাপমাত্রা যদি বাড়তে থাকে, তাহলে ঘনত্ব কি হবে? কমবে। ঘনত্ব কমলে তার এগেইনস্টে প্লাবক বল কি হবে? কমবে। প্লাবক বল কমলে ওই ওজনের কি এগেইনস্টে বাধা কি হবে? কমবে। তাহলে বাধা যদি কম হয়, তাহলে কি হবে? তাহলে এই বস্তু তো চাইছে নিচের দিকে যাব, কেন? ওয়েটের জন্য। প্লাবক বল কি চাইছে? আমি কি উপর দিকে ঠেলবো, তরলের নিজস্ব একান্ত ধর্ম, তাই তো প্লাবক বল। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি তরলের তাপমাত্রা বাড়ছে, মানে ঘনত্ব কমছে, তাহলে প্লাবক বল কি? তাহলে বাধাটা কমছে। তাহলে বাধা যদি কমে যায়, তাহলে কি হবে? তাহলে ওর ওজনের এগেইনস্টে সহজে বাধা দিতে পারবে না, তাহলে এই বস্তুর কি? তাহলে ওয়েটটা বেড়ে যাবে। তার মানে কি? তাহলে ও আরো বেশি কি জলের মধ্যে প্রবেশ করবে। তাহলে যদি তোমার একটা কোশ্চেন আসে, যদি এটাকে অবশ্যই নোট করে নিও, যদি তোমাদের একটা কোশ্চেন আসে এরকম ব্যাপারটা, যে এটা একটা নৌকা আছে, হ্যাঁ, এটা একটা নৌকা আছে, তাহলে এই নৌকা জলের মধ্যে ভাসছে, এই নৌকা জলের মধ্যে ভাসছে, ঠিক আছে? তাহলে এই জলের তাপমাত্রা যদি বেড়ে যায়, কি বললাম? এই জলের তাপমাত্রা যদি বেড়ে যায়, তবে এই নৌকা নিচে নামবে নাকি উপরে উঠবে নাকি একই অবস্থায় থাকবে?
তোমরা এটা এমসিকিউতে আসতে পারে বিভিন্ন রকমের এক্সামে, যে যে কোনো কি একটি তরলে একটি নৌকা ভাসছে, কিভাবে ভাসছে? আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। এই তরলের তাপমাত্রা যদি কোনো কারণে যদি কি হয়ে যায়, কোনো কারণে যদি এই তাপমাত্রা যদি বেড়ে যায় কোনো কারণে, তাহলে এই নৌকা ডুববে নাকি ভাসবে নাকি একই থাকবে? তাহলে বলো, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে যদি টেম্পারেচার বেড়ে যায় তবে ওই বস্তুর কি ওজনটা বেড়ে যাবে, তাই তো? কেন এই তরলের তাপমাত্রা যদি বেড়ে যায় তবে এই তরলের কি হবে? এই তরলের তাপমাত্রা যদি বেড়ে যায় তবে এই তরলের ঘনত্ব কমে যাবে। যদি ঘনত্ব কমে যায় তাহলে ওই ঊর্ধ্বমুখী কি প্লবক বল কম প্রদান করতে পারবে। ফলে কি, ফলে নৌকার যে ওজনটা কি হবে, মানে নৌকাটা আরো বেশি নিচের দিকে জলে ডুবে যাবে, তাই তো? তার কি, যদি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কমে যাবে, তাহলে বাধা কি করবে? বাধা কম দিবে, তাহলে ওই লব্ধি কি করবে? লব্ধি যে ওয়েটটা আরো কি নিচের দিকে কাজ করবে, ফলে কি এই নৌকা আরো বেশি তরলে ডুবে যাবে। তাহলে তরলের তাপমাত্রা বাড়লে ওই বস্তুর কি তার ওজনটা, মানে আপাত ওজনটা কি হবে? তার বেড়ে যায়। কেন? প্লাবক বল কমে যাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের এই থিওরি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।